আপনার ক্রিয়েটিনিন কি 1.2 বা 1.3? আপনি ভাবছেন এটা তো নর্মাল, লিমিটের মধ্যেই আছে। কিন্তু এই ভুলটাই আমি করেছিলাম 2015 সালে। আর আজ আমি একজন ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি এর অ্যাডভান্স পেশেন্ট। আমার সামান্য অবহেলা আর কিছু ছোট ছোট ভুল কিভাবে আমাকে আজ এই জায়গায় নিয়ে এলো তা জানতে ভিডিওটা শেষ অবধি দেখুন। কারণ আমার করা ভুলগুলো যেন আপনাদের জীবনে কোনো দিন না ঘটে। নমস্কার, আমি পিনাকি, দীর্ঘদিনের ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের কিডনিকেও সুস্থ রেখেছেন। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব যা হয়তো আপনাদের বা আপনার পরিচিত কারো জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। আজ আমি বলবো কিভাবে নিজের অজান্তেই আমি কিডনি অসুখের শিকার হলাম। আমার ডায়াবেটিস আর হাইপারটেনশন ছিল ঠিকই, কিন্তু কিডনির অসুখটা কিভাবে নিঃশব্দে আমার শরীরে থাবা বসালো সেই গল্পই আজকে। একটু ধৈর্য ধরে দেখুন, শেষ অবধি দেখুন। শুরু করি। ঘটনাটা শুরু হয় 2015 সালে। হঠাৎ একদিন কোমরে প্রচণ্ড ব্যথা শুরু হলো। মাঝে মধ্যে ব্যথা করতো, অতটা আমি গা করতাম না। সেদিনকে আমি পা ফেলতেই পারছিলাম না। ঘুম থেকে উঠে বাথরুমে যে যাব সেটাই পারছিলাম না। কিছু ঘরোয়া রিমেডির পর বিকেলবেলা আমি অর্থোপেডিক ডাক্তারের কাছে গেলাম, তাকে দেখালাম এবং এক্স রে করে ধরা পড়ল আমার লাম্বার স্পন্ডিলাইসিস হয়েছে। ডাক্তারবাবু তার সঙ্গে কিছু ব্লাড টেস্টও লিখে দিলেন। ভিটামিন ডি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন আরও কয়েকটা জিনিস। রিপোর্টে দেখা গেল ভিটামিন ডি খুব কম, কিন্তু ক্রিয়েটিনিন ছিল 1.3, অর্থাৎ বর্ডার লাইনে। ডাক্তারবাবু তখন বলেছিলেন বছরে একবার করে ক্রিয়েটিনিন টেস্ট করতে, আর ভিটামিন ডি ইঞ্জেকশন আর এক্সারসাইজে আমি সুস্থ হয়ে গেলাম। আর সেখানেই হলো আমার প্রথম ভুলটা। ব্যথা কমে গেল, সুস্থ হয়ে গেলাম, আমি ক্রিয়েটিনিন টেস্ট করার কথা বেমালুম ভুলে গেলাম। আর একটা কথা বলেই, 2015 সালে কিন্তু আজকের দিনের মতো কিডনি নিয়ে সচেতনতা এতটা ছিলই না। আর প্রোটিন ইউরিয়ার ব্যাপারটা তো আমি জানতামই না যে কিছু হয়। যাই হোক, পরবর্তী পর্যায়ে আসছি। 2017 সালে আমার ছেলে ব্যাঙ্গালোরে চাকরি করতে চায়। আমি বছরে 2বার সেখানে যেতাম, মাঝে সাঝে টেস্টও করাতাম। ক্রিয়েটিনিন 1.3, ম্যাক্সিমাম তখন উঠেছিল 1.4, তাও তাদের লিমিট ছিল যেটা, তাতে 1.4 হার্স ছিল। আমি তখন জোর দিয়েছিলাম ডায়াবেটিস নিয়ন্ত্রণে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমি প্রচুর হাঁটাহাঁটি করতাম। HbA1c 7-এর নিচে রাখতাম। কিন্তু এখানে আমি একটা দ্বিতীয় ভুল করেছিলাম। এটা হলো ডায়াবেটিস কন্ট্রোল করতে গিয়ে আমি কার্বোহাইড্রেট অনেকটা কমিয়ে দিয়ে প্রোটিনের ওপর খুব জোর দিয়ে ফেলেছিলাম। যদিও আমাদের ফ্যামিলিতে কিডনি রোগের হিস্ট্রি আছে, তবুও আমি কার্বোহাইড্রেট কম, প্রোটিন বেশি, যাতে আবার HbA1c 7-এর নিচে নামে। ইনফ্যাক্ট আমি 6-এর কাছাকাছি নিয়ে এসেছিলাম। কিন্তু এই প্রোটিনটা যে আর একটা শত্রু কিডনির, তখন আমি অতটা জানতাম না। 2019 সালে ব্যাঙ্গালোরে আমার ছেলে আমাকে জোর করে একটা বড় হসপিটালে ফুল বডি চেক আপ করালো। সেখানে দেখা গেল TMT টেস্ট পজিটিভ আর ক্রিয়েটিনিন 1.6। ওই হসপিটাল আমাকে সাজেশন দেয় একজন কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করা। কলকাতা ফিরে আমি একজন ভালো কার্ডিওলজিস্ট দেখালাম। আমার হালকা ব্লকেজ, TMT টেস্ট পজিটিভ মানে ব্লকেজ ধরা পড়েছিল। উনি আমার
ব্লকেজ দূর করার ওষুধ দিলেন এবং প্রেশারের ওষুধ অনেক চেঞ্জ করে প্রেশারটাকে নর্মালাইজ করে নিয়ে এলেন, কারণ প্রেশার তখন অনেক হাই হয়ে গেছিল। তা এইভাবেই চলছিল। ওষুধ খাওয়ার পর আবার প্রেশার নর্মালাইজ হয়ে যায় এবং পরে 3 মাস বাদে ইকো টেস্ট করে দেখা যায় আমার কোনো ব্লকেজ তেমন পাওয়া যায়নি। তা এইভাবে এগিয়ে যাচ্ছিলাম। 2020-তে এলো কোভিড। আস্তে আস্তে সমস্ত ল্যাব, ডাক্তারখানা অনিয়মিত বা বন্ধ হয়ে গেল। লকডাউন ঘোষণা হলো। আমার কার্ডিওলজিস্ট ডাক্তারও আস্তে আস্তে চেম্বারে আসা বন্ধ করে দিলেন। তো যাই হোক, আমার এখানে যে সবচেয়ে বড় ভুলটা আমি করেছিলাম, আমি কার্ডিওলজিস্টের কাছে গেছি আমার হার্টের জন্য, কিন্তু আমার যে ক্রিয়েটিনিন বেশি সেইটা দেখে আমি নেফ্রোলজিস্টের কাছে যাইনি। ওই বয়সে আমার ক্রিয়েটিনিন 1.6, মানে আমি স্টেজ 3-তে চলে গেছি, যেটা রিভার্সেবল নয়, এখানে কন্ট্রোলই করতে হবে। সেটা আজকে বুঝি, তখন বুঝতাম না। আমার কার্ডিওলজিস্ট অনেক বয়স্ক ছিলেন, তিনি আর নিয়মিত চেম্বারে আসতেন না। আর সেই সময় আমার ইকো রিপোর্ট নর্মাল হয়ে গেছিল, তাই আমিও বিষয়টা আর খুব বেশি ফলো আপ করিনি। 2021 সালের শুরুর দিকে সব ডায়াগনস্টিক ল্যাব খুলে যায়, ডাক্তাররা যে যার চেম্বারে বসতে শুরু করেন। আমি আবার টেস্ট করি, আমার ক্রিয়েটিনিন আসে 1.8। তখন আমি একজন মেডিসিনের ডাক্তার দেখাই, যাকে আমি অনেক কম বয়স থেকেই দেখাতাম। উনি কিছু মেডিসিন দেন, আর ঠিক তখনই শুরু হয়ে যায় কোভিড-19-এর সেকেন্ড ওয়েভ। আবার সব বন্ধ। 2021 সালে মার্চ এপ্রিল নাগাদ সরকার থেকে আমি কোভিড ভ্যাকসিন পাই বিনামূল্যে, 2টো ডোজই পাই। তবুও 2022 সালে আমার কোভিড-19 হয়, যদিও সেটা ছিল অর্থাৎ ওমিক্রন ভ্যারিয়েন্ট এবং তুলনামূলকভাবে অনেকটাই মাইল্ড। 2022 সালে আমার ওমিক্রন ধরা পড়ার পর যখন সুস্থ হলাম, তখন টেস্ট করলাম, দেখলাম ক্রিয়েটিনিন দাঁড়িয়েছে 1.9, খুব একটা বাড়েনি, 1.8 থেকে 1.9। পার্ট 1-এ এইটুকুই বলছি, এরপরে পার্ট 2 শুরু করব। তবে হ্যাঁ, একটা জিনিস জানিয়ে রাখি, 2023-এর শুরুতে আমার ক্রিয়েটিনিন ধরা পড়ে 2। আমার গল্পের প্রথম অধ্যায় শেষ হলো। কিন্তু কোভিড হওয়ার পরে আমার কিডনি ফাংশনে কী পরিবর্তন এলো, কীভাবে আমি নেফ্রোলজিস্টের কাছে পৌঁছালাম এবং কীভাবে আমি ধীরে ধীরে অ্যাডভান্স ক্রনিক কিডনি রোগী হয়ে উঠলাম, সেই নিয়ে ফিরে আসবো এর পরের পার্টে। তবে হ্যাঁ, সেটা শুরু করার আগে আমি সারসংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি যে আমার কি কি ভুল হয়েছিল, আর একবার আপনাদের স্মরণ করিয়ে দিই যাতে আপনারা এই ভুলগুলো না করেন। আমার যে ভুলগুলো হয়েছিল অত্যন্ত সংক্ষেপে দুটো বলে দিচ্ছি। আমার ভুল খাদ্যাভ্যাস, মানে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আমি যেটা করেছিলাম। আর 2 নম্বর হচ্ছে, কখন ক্রিয়েটিনিন হাই ধরা পড়লো, কেন আমি নেফ্রোলজিস্টের কাছে যাইনি। অন্য চিকিৎসা অন্য ডাক্তারের কাছে করব, কিন্তু কিডনির চিকিৎসা একজন নেফ্রোলজিস্টের কাছেই গিয়ে করা উচিত। এটা কিন্তু আজকে আমি আপনাদের হলফ করে বলতে পারি। এরপরে শুরু করব 2023 থেকে। তখন আমার ক্রিয়েটিনিন দাঁড়িয়েছিল 2। এটা পরের অধ্যায়। আমার ভিডিওটা যদি আপনাদের মনোপুত হয় তাহলে একটা লাইক দিন, আপনার চেনা জানা কিডনি রোগী বা তাদের পরিবারের কাছে শেয়ার করে দিন।
আর প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন। ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। তাহলে আজকের মতো ধন্যবাদ, দেখা হবে সেকেন্ড পার্টে খুব শীঘ্রই।